নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প গ্রীষ্মকালের শিকারে বিপদ। লেখক জগমোহন মুখোপাধ্যায়। মে মাসের প্রচন্ড গরম, সূর্যের প্রখর তেজে জ্বলে খা খা করছে চারিদিক। সাধারণত এপ্রিল শুরু হলেই শিকারীরা যে যার বন্দুক রাইফেল তেল লাগিয়ে তুলে রাখে পরবর্তী শীতের মরশুমের জন্য। সুতরাং মেতে কোনো কথাই উঠতে পারে না। কিন্তু এ সময়ই এক বন্ধু এসে বলল, কৃষ্ণনগর থেকে কিছু দূরে এক সরকারি জঙ্গলে বুনো শুয়োর মারবার অনুমতি পাওয়া গেছে, সঙ্গে যেতে হবে। কৃষ্ণনগর? কলকাতাতেই এখন তাপমাত্রার অঙ্ক 108-9 ডিগ্রি উঠে গেছে। আমি একটু আপত্তি করে বললাম, কাজটা কি আরামের হবে এই গরমে? সে উত্তর দিল, শিকার কখনোই আরামপ্রদ নয়, সে শীতই হোক আর গ্রীষ্মই হোক। তার মানে আমার রাজি না হয়ে উপায় রইল না। আপত্তি যখন টিকলো না, মনকে বোঝাবার জন্য বন্ধুর কথাটাকে উপলব্ধি করতে চাইলাম। ভাবলাম, ঠিকই তো, শিকার করতে যাওয়া হাওয়া খাওয়া তো নয়। সুতরাং শীত, গ্রীষ্ম, রোদ, বর্ষা এ সমস্ত মাথায় করেই মাভই বলে বেরিয়ে পড়তে হয়। শীতে যেমন রোদ্দুর বেশ মিষ্টি লাগে, গরমকালে জলে নেমে শিকার করা তেমনি আরামের। কিন্তু বিপরীত ঘটলেই দুর্ভোগের এক শেষ। অথচ এসব প্রাকৃতিক বিধানকে এড়াবার উপায় কই? তবুও শিকার তো করতেই হবে। বড় জানোয়ার শিকারের বেলায় অবশ্য গরমকালই বরং প্রশস্ত। এ সময় সবচেয়ে সুবিধে হলো জঙ্গলটা পাতলা থাকে। অনেক জলাশয় শুকিয়ে শুধু নির্দিষ্ট কয়েক জায়গায় জল থাকে। গ্রীষ্মের নিদারুণ দাবাদাহে জানোয়ারদের ঘন ঘন জলপানের জন্য ওইসব জলাশয়ের কাছে যেতেই হয়। তাই সুবিধা মতো জলাশয় বেছে নিয়ে তার পাশে মাচা বেঁধে দুপুরের দিকে বসলেই শিকারের দেখা নির্ঘাত মিলবে। হরিণ, চিতা, এমনকি বড় বাঘও পিপাসায় কাতর হয়ে শিকারীর রেঞ্জে এসে পড়বে। কিন্তু এভাবে তৃষ্ণার্ত শিকারকে বাগে পেয়ে মারা অনেকেরই নীতি বিরুদ্ধ। আমি নিজেই পারি না, কেমন বিবেকে বাঁধে। যাই হোক, একদিন ভোর 4টের সময় অনুমেয় রৌদ্রজ্বালার কষ্টকে উপেক্ষা করে কলকাতা থেকে বেরিয়ে পড়া গেল। কৃষ্ণনগর থেকে প্রাতরাশ সেরে সোজা জঙ্গলের পথ ধরলাম। বেলা 8টা নাগাদ পৌঁছে গেলাম সেখানে। ফরেস্ট গার্ড হাজির ছিল। তাকে অনুমতিপত্র দেখিয়ে এবং সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা জঙ্গলটা ঘুরে দেখতে লাগলাম। নানা রকম কথা হলো চলতে চলতে। ফরেস্ট গার্ড বলল, এমনি শুয়োর এখানে প্রচুর পাবেন, তাছাড়া কয়েকটা বড় দাঁতা শুয়োরও আছে। চুলের সিঁথির মতো মাঝামাঝি জঙ্গলটাকে দ্বিধাবিভক্ত করে একটা মেঠো রাস্তা বরাবর চলে গেছে। রাস্তা ধরে আমরা হাঁটছি। কিছু দূর গিয়ে বন্ধুটি হঠাৎ কিভাবে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। একটু পরে বন্দুকের আওয়াজ কানে এলো। শূন্যতায় কিছু তরঙ্গ তুলে শব্দটা মিলিয়ে গেল। আমরা শব্দ লক্ষ্য করে গিয়ে দেখি, শুকনো একটা ডোবার মধ্যে মাঝারি সাইজের একটা শুয়োর পড়ে রয়েছে। বন্ধু তো খুব খুশি, যাত্রা শুরু হলো। তাহলে ফরেস্ট গার্ডের সঙ্গে কথা বলে বোঝা গেল, সেদিন হাঁকোয়ার কোণে সুবিধা হবে না, কারণ হাঁকোয়ার লোকেরা আগে খবর না থাকায় অন্য কাজে চলে গেছে। দিন শেষে ফিরবে। সে কথা দিল যে পরের দিন সকালে হাঁকোয়ার লোকজন জোগাড় করে রাখবে। তখনকার মতো ফেরা গেল। আমরা সরকারি বাংলোয় আশ্রয় নিলাম। চারিদিক অসম্ভব গরমে উত্তপ্ত হয়ে উঠেছিল। যতদূর মনে পড়ে, কৃষ্ণনগরের তাপমাত্রা তখন 113-14 ডিগ্রিতে উঠেছিল। চারিদিক খা খা করছে। সূর্য যেন রেগে জ্বলছে রক্তবর্ণ হয়ে। ঘরের মধ্যেও বসে মনে হচ্ছিল একটা জ্বলন্ত ফার্নেসের মধ্যে বসে আছি। রোদে তেতে তপ্ত হয়ে আছে সবকিছু। হাঁসফাঁস করে কোনো রকমে দুপুরটা কাটিয়ে দেয়া গেল। 1 কাপ করে চা খেয়ে 3টে নাগাদ আবার জঙ্গলের দিকে বেরিয়ে পড়লাম।
শিকার হোক না হোক মনে মনে ভাবলাম জঙ্গলে অন্তত কিছুটা ঠান্ডা হওয়ার স্পর্শ পাওয়া যাবে। জঙ্গলে পৌঁছে সেই মেঠো রাস্তাটাকে শিকার ক্ষেত্রের সীমানা ঠিক করে আমরা দুজন দুদিকের জঙ্গলে ঢুকে পড়লাম। কারণ দুজনে একই জঙ্গলে এসে পড়লে যে কোনো একটা বিপদ হতে পারে। জানোয়ারদের চলবার সরু পথ অনুসরণ করতে করতে ক্রমে বৃক্ষপত্রাদির ছায়ার নিচে প্রবেশ করে উষ্ণতাবোধ খানিকটা কমল, কিন্তু ভীষণভাবে ঘামতে শুরু করলাম। কপাল বেয়ে ঘাম গড়িয়ে চশমার কাজ ঝাপসা করে তুলল। কাঁচ দুটোকে তখন বৃষ্টির সময় ওয়াইপারহীন মোটর গাড়ির উইন্ডশিল্ডের মতো দেখাচ্ছে। থেকে থেকে রুমাল বের করে কাঁচ মুছছি আর এগোচ্ছি। জঙ্গলের গভীরতার এক অনাস্বাদিত গন্ধ নাকে। চারিদিক থেকেই বুনো গন্ধটা নেশার মতো ঘিরে ধরল। কোনো সাড়া শব্দ নেই। নিস্তব্ধ অবাক হয়ে প্রভৃতি এই প্রচন্ড দুপুরে আলসেমিতে বিশ্রামে নিমগ্ন। এক জায়গায় এসে রাইফেলটা বগলে ধরে চশমাটা রুমাল দিয়ে পুঁছছি। এমন সময় হঠাৎ একটা ঘোঁট করে শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি চশমা চোখে দিয়ে তাকাতেই দেখি 10-15 গজ দূরে একটা শুয়োর বেগে আমার দিকে ছুটে আসছে। রাইফেলটা বাগিয়ে ধরলাম। শুয়োরটা বোকা নেহাত। রাইফেলটা তুলতেই সে পিছন ফিরে পালাতে চেষ্টা করল, অথচ সে যদি সামনে বেগে দৌড়ে আসতো তবে আমি প্রস্তুত হবার আগেই আমাকে কাট করতে পারত। সমস্তটা ঘটতে মাত্র 3-4 সেকেন্ড সময় নিল। একটা শিরশিরি উত্তেজনা। আমি কিন্তু ওইটুকু সময়কেও অপব্যবহার করলাম না, ফায়ার করলাম সঙ্গে সঙ্গে। বন্দুকের শব্দটা শূন্যতা ভেদ করে গড়ালো। একটু আগের নিস্তব্ধতা ভেদ করে রাইফেলের শব্দের নিথর অরণ্য যেন থরথর করে কেঁপে উঠল। গুলি শুয়োরের পাঁজর ভেদ করে ঢুকে গেল। চোখের পলকে জানোয়ারটা লুটিয়ে পড়ল মাটিতে। হাঁপ ছেড়ে বাঁচলাম রাইফেলের বিশ্বস্ততায়। সেদিনকার মতো শিকার শেষ হলো। সন্ধে নাগাদ কৃষ্ণনগরে ফিরে এলাম। 2টো শুয়োর মারা পড়েছিল। সেগুলো কাটিয়ে বরফের বাক্সে রাখার বন্দোবস্ত করে বাংলোয় ফিরতে ফিরতে রাত 9টা বাজল। খাওয়া দাওয়ার পালা চুকিয়ে সারাদিনের পরিশ্রমের পর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু গরমে ঘুম এলো না। মাঝরাত পর্যন্ত ছটফট করে শেষ পর্যন্ত বাংলোর সামনের মাঠে বসে বাকি রাতটা নির্ঘুম কাটল। আকাশ ফর্সা হয়ে ভোরের আলো ফুটতে প্রাতরটা সেরেই আবার সাজগোজ করে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। আজ যে করেই হোক একটা অন্তত দাঁতালো শুয়োর মারতে হবে। আশা নিয়ে জঙ্গলে এসে পৌঁছে সব বন্দোবস্ত শেষ করে নিলাম। 8টা নাগাদ হাঁকুয়ার দল এসে পৌঁছল। সূর্য তখন অনেকটা উঠে গেছে। রোদ কড়া হয়ে উঠেছে এর মধ্যেই। প্রথমে জঙ্গলের একটা কোণ বেছে নিয়ে ছোট রকমের হাঁকুয়া হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর বড় জঙ্গলে হাঁকুয়ার পালা। এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে শুয়োর যাতায়াতের 2টো পথের পাশে বেশ খানিকটা ব্যবধান বজায় রেখে আমরা দুজনে দাঁড়ালাম। আমার পাশেই একটা ঝোপ। ঝোপের মধ্যে যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রেখেছি। চোখ খোলার সামনে। বেলা 10টা তখন। উজ্জ্বল রোদ্দুর তখন ঝলসাচ্ছে জঙ্গলের গাছের মাথায় মাথায়। উত্তপ্ত হয়ে উঠেছে অরণ্য। বন্যি জ্বালায় তেতে উঠেছে সবকিছু। রাইফেলের নলটাও তেতে আগুন। এত গরম যে তার গায়ে হাত রাখাই মুশকিল। বাঁশি বাজাতেই হাঁকুয়া শুরু হলো। হাড়ে রেড়ে চিৎকার করে হাঁকুয়ার দল ঝাঁপিয়ে পড়লো জঙ্গলের মধ্যে। সঙ্গে ঘেউ ঘেউ করছে 2টো বাঘা দেশি কুকুর। একবার চিৎকার কম হয়ে এসে আবার সারা বন কাঁপিয়ে বেড়ে উঠতে লাগলো। জঙ্গলময় একটা উত্তেজনার ঢেউ প্রবাহিত হলো। উত্তেজনার সঙ্গে কেমন এক বুক কাঁপানো অনুভূতি ঘিরে ধরলো এসে। ঝোপের পাশেই দাঁড়িয়ে আছি চুপচাপ, তীক্ষ্ণ দৃষ্টি সামনে শিকারের অপেক্ষায় খোলা। হঠাৎ সরসর একটা শব্দ হলো পাতার উপর। একটা শিয়াল দেখলাম কিছু দূরে থমকে দাঁড়িয়ে। আবার হাঁকুয়ার শব্দ উঠতেই
সে জঙ্গলের মধ্যে ঢুকে হারিয়ে গেল। এবার হাঁকো আর হল্লার কুকুরের ঘেউ ঘেউ ভীষণ জোরে শুরু হলো। মনে হলো আসার ব্যাপার। প্রস্তুত হয়ে দাঁড়ালাম, পুরোপুরি অ্যাটেনশন। শুকনো পাতার উপর দিয়ে একাধিক জানোয়ার চলার শব্দ শুনতে পেলাম। দেখলাম 3টে শুয়োর একসঙ্গে রাস্তার উপর দিয়ে ছুটে আসছে। শেষেরটা বিরাট দাঁতালো, অন্য দুটো তেমন বড় নয়। দাঁতালোটাই আকর্ষণীয়। আমার চোখ টেনে নিল, লক্ষ্য স্থির করে আমি গুলি ছুড়লাম। শুয়োরটা ছুটছিল, তাই গুলি ঠিক বুকে না লেগে পেটে গিয়ে লাগলো। ফল হলো সাংঘাতিক। ঘোঁত করে সে ছুটে আসতে লাগলো আমার দিকে। এদিকে সমূহ বিপদ। রাইফেলে গুলি ভরতে গিয়ে দেখি বোলটা কিছুতেই খুলছে না। সূর্যের তেজ আর তার উপর ফায়ারিং এর তাপ পেয়ে পেতলের খোলটা বেড়ে চেম্বারের গায়ে আটকে গেছে। পিছু হটবো তারও উপায় নেই। লতানে কাঁটার ঝোপে জামা আটকে রয়েছে। একটা চরম বিপদের সম্মুখীন হওয়ায় সমস্ত বুদ্ধি লোপ পাচ্ছিল। পালানোর রাস্তা বন্ধ। রাইফেলের বোল্টটা আর একবার খোলবার চেষ্টায় বৃথা টানাটানি করলাম। শুয়োরটা মাত্র হাত 10 দূরে। সমস্ত ব্যাপারটা ঘটতে 8-10 সেকেন্ডের বেশি লাগেনি। সাক্ষাৎ মৃত্যুর কামড়ের জন্য প্রস্তুত আমি। এটুকু সময়ে সমস্ত চেতনায় লোপ পেয়েছে। নিজেকে ছেড়ে দিয়েছি ওর আক্রমণের হাতে। রাইফেলটাকে বাগিয়ে লাঠির মতো যে ব্যবহার করব তাও মাথায় আসেনি। শুধু ভীষণ একটা কিছু ঘটে যাওয়ার অপেক্ষায় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। আর একটু শুয়োরটা এসে পড়েছে। এইবার হঠাৎ সমস্ত ব্যাপারটাও উল্টে গেল। সামান্য তফাতে এসেই আহত শুয়োর মাটিতে মুখ থুবড়ে পড়ল আর অসহায়ের মতো পা ছুটতে লাগলো। এই ব্যাপারে আমার চেতনা আয়ত্তে ফিরে এলো। আত্মরক্ষার বুদ্ধি মাথায় আসতেই রাইফেলের বোল্টে আর একবার টান লাগালাম। জোর দিতেই এবার বোল্টটা খুলে গেল। সঙ্গে সঙ্গে আর এক গুলিতেই শুয়োরটার ভাবলীলা সাঙ্গ করলাম। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে মনে হলো যেন আমার পুনর্জন্ম হলো। এদিকে খেয়াল ছিল না কাঁটায় এমন জড়িয়ে গেছি যে কিছুতেই ছাড়াতে পারছি না। আমি একটু নার্ভাসও হয়ে গেছি। যেন কোনো নাগাদ একটা ট্রাকে করে ঘন্টা 2 অরণ্যভেদী রাস্তা ধরে বাংলোয় পৌঁছলাম। ট্রাকে যাওয়ার সময় ড্রাইভার বলল, সাবধানে থাকবেন আর অন্তত একটা বন্দুক কাঁধ থেকে বের করে রাখুন। কথা মতো বন্দুক হাতে বসেছিলাম, যদিও তা কোনো কাজে আসেনি। সে রাত কাটলো। পরদিন সকালের আলোয় জায়গাটা দেখলাম। চারপাশ দেখে মনে হলো 20 শতাব্দী থেকে অনেক পেছনে সরে যেন কোনো অতীতে চলে এসেছি। ডাক বাংলোর কিছু দূরেই একটা ক্ষুদ্র বস্তি, ঘর 25 বাসিন্দা। বাংলোর পাশে 2-3টে ঘর খানসামা আর ফরেস্ট গার্ডের। মানুষ বলতে এই। এদের দেখে কেমন একটা চিন্তা মনে দানা বাঁধত। এরা সভ্যতার অগ্রগতির কোনো খোঁজই কি পায়নি? না এরা উচ্চাভিলাষ বঞ্চিত একদল অকর্মণ্য অরণ্যচারী মানুষ, যাদের জন্ম মৃত্যু এখানেই। নিম্ন স্তরের উৎপন্ন স্থানীয় আহার্যই প্রাণ ধারণের একমাত্র উপায়। ট্রেন চলে এটা এদের কাছে শোনা কথা। 2-4 জন মাত্র চাক্ষুষ দেখেছে। লক্ষ্মণ নামে একটি ছোকরার কাছে শুনলাম সে কলকাতা দেখেছে। সেই জন্য খাতিরও তার তেমনি। আজব শহর কলকাতার গল্প সে যখন বলে সবাই হাঁ হয়ে শোনে। অনেকে অনেক কথা বিশ্বাসই করে না। 2-1 জন তো আমাকে দিয়ে যাচাই করিয়ে নিল ওর কথা সত্যি কিনা। একজন বলল, সাহেব, কলকাতায় বলে রাস্তার দুপাশে সার সার উঁচু বাড়ি আছে। আর একজন জানতে চাইল, গাড়ির ভিড়ে কলকাতার রাস্তা নাকি পার হওয়া যায় না। ভাগ্যিস লক্ষ্মণ রেডিও টেলিফোন এসব তেমন খুঁটিয়ে দেখেনি। সেসব গিয়ে গল্প করলে ওকে পাগল বলেই হয়তো দেশ ছাড়া করত। আমরা এসেছি শুনে বস্তির মোড়ল দেখা করতে এলো, সঙ্গে একটি লোক, নাম জোকন। আমরা চেয়ারে বসেছিলাম, তাকে চেয়ারে বসতে বললাম। মোড়ল কিছুতেই বসবে না। জোর করে তাকে বসানো হলো। যখন বসলো মাটিতেই। চায়ের হুকুম দিলাম। চা এলো।
চা আসতে তো মোড়ল আরো অপ্রস্তুত। যখন সামনে কিছুতেই চা নিল না, উঠে রান্নাঘরে চলে গেল। সেখানে আড়ালে চা খাবে। মোড়লের সঙ্গে শিকারের গল্প হলো। মোড়ল বলল, বাঘ রয়েছে এখানে, একদিন হাঁকুয়া লাগিয়ে দিন, শিকার পেয়ে যাবে। ব্যক্তিগতভাবে এ ধরনের শিকার আমার অপছন্দ। জঙ্গলে বাঘ আছে জেনেও নিরীহ দরিদ্র মানুষকে বাঘের মুখে ঠেলে দিয়ে হাঁকুয়ার ব্যবস্থা করে নিজে নিরাপদ মাচায় রাইফেল নিয়ে বসে থাকা বা গরু মোষ বেঁধে বাঘকে প্রলোভন দেখানো, এরকম আমি করিনি। মোড়লের কথার উত্তরে তাই বললাম, ওসব কিছু নয়, সে পায়ে হেঁটে ঘুরবো, তাতে শিকার যদি পাই তো ভালো, আর কিছু করার দরকার নেই। মোড়ল কথা শুনে অবাক, বলল, বলছেন কি? আমরা না হয় পায়ে হেঁটে রাতে বিরেতেও জঙ্গলে ঘুরি, তা বলে আপনারা পারবেন কেন? তা পারবো ঠিক, মোড়লকে ভরসা দিয়ে বললাম। একদিন দুপুরে মোড়লের কথা মতো আমরা শিকারের জন্য একটা স্থান দেখতে গেলাম। স্থানটি অদ্ভুত। বস্তিটার 3 দিকে দূরে পাঁচিলের মতো পাহাড়ের সীমানা। মাইল 3 হেঁটে আমরা একটা পাহাড়ের সুড়ঙ্গের কাছে গিয়ে দাঁড়ালাম। মোড়ল জানালো, অন্য রাস্তা থাকা সত্ত্বেও এই সুড়ঙ্গ পথে জানোয়ারেরা খেতে চড়তে আসে, তাদের পেছনে বাঘও এসে পড়ে। যে কোনোদিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বা শেষ রাত্রে এসে বসলেই বাঘ দেখা যাবে। চারপাশ দেখে সুড়ঙ্গের পিছনে পাহাড়ে উঠলাম। সমস্ত জায়গাটা ঘিরে অরণ্য। কোনো কোনো স্থানে এত ঘন বন যে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না। আলো না লাগায় শিশির পড়ে নিচের জমি জলাভূমির মতো প্যাচ প্যাচে হয়ে গেছে। গাছে গাছে কিছু বানর আর নানা জাতের পাখির ভিড়। লতায় পাতায় আচ্ছন্ন সর্বত্র। কোনো লতা গাছ থেকে ঝুলছে মাটির দিকে, আবার মাটি থেকে গাছ পেঁচিয়ে পেঁচিয়ে বহু লতা উঠেছে উপরের দিকে। পাহাড়ের ওপরে চূড়োয় উঠে দেখলাম আমরা ঢালু দিকটা দিয়ে উঠেছি, অপর দিকটা খাড়া নেমে গেছে, যেন একটা মাটির ঢিপিকে কেউ মাঝখান থেকে কেটে দিয়েছে। এতক্ষণে সুড়ঙ্গ দিয়ে পশুদের যাতায়াতের কারণটা কিছু বোধগম্য হলো। পাহাড়ের ওপর আমরা যেখানে দাঁড়িয়ে দেখছিলাম তার সামনে সোজা খাড়াই, পিছনে ঢালু দিকটা শেষ হওয়ার পর কিছুটা সমতল ভূমি, তারপর গ্রামের শুরু। খাড়াই দিকটার সামনে সম্পূর্ণ জঙ্গল, আদিগন্ত জঙ্গল আর জঙ্গল। দেখলে মনে হয় পৃথিবীর মানব সভ্যতা আর এদিকে বিস্তার লাভ করেনি। মোড়ল বলল, সব জানোয়ার দিনে এই জঙ্গলেই থাকে, যাতায়াতের অসুবিধা আর মৌমাছির ভয় ওদিকে কোনো মানুষ যায়ই না। বিলকুল জানোয়ারের রাজত্ব। দূরে দক্ষিণ পশ্চিম কোণের দিকে নির্দেশ করে বলল, ওদিকটা নেতার হাট। আমি জিজ্ঞেস করলাম, এখান থেকে নেতারহাট যাওয়ার সোজা রাস্তা আছে কি? মোড়ল আমার প্রশ্নে বিস্মিত হলো, বলল, জঙ্গলে কেউ ঢুকতেই পারেনি তো রাস্তা তৈরি হবে কি করে? বুঝলাম জঙ্গলে কোনো মানুষের পা এখনো পড়েনি। বেরিয়ে ফিরে এসে ঠিক করলাম সুড়ঙ্গ পথের জানোয়ার যদি এদিকে আসে তবে শেষ রাতে গিয়ে বসাই লাভজনক। তাই স্থির হলো। পরদিন রাত 3টে নাগাদ রওনা হলাম। সঙ্গে ফরেস্ট গার্ড, সেই টর্চ হাতে পথ প্রদর্শক, এছাড়া মোড়ল ও আর একজন শিকারী। মোড়ল যেতে যেতে বলল, স্থানটা খুব নিরাপদ নয়, দুজনেই আপনারা এক জায়গায় থাকবেন। সুড়ঙ্গর কিছু আগে থেকেই মাঠ শেষ হয়ে ঝোপ শুরু হলো। আবছা জ্যোৎস্নার আলোতেই এতক্ষণ নিঃশব্দে হেঁটে আসছিলাম। ঝোপ শুরু হওয়াতে ফরেস্ট গার্ড ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিল। সঙ্গে সঙ্গে হাঁক করে ভীষণ এক শব্দের সঙ্গে ঝোপটা দুলে উঠল। গার্ড এক লাফে 10 হাত পিছিয়ে গেল। রাইফেল প্রস্তুত করে সেদিকে আমি আবার আলো ফেলতে দেখলাম কিচ্ছু নেই। অনুমান করলাম অন্ধকারে আমাদের মতো ইনিও এসে শিকারের অপেক্ষায় ছিলেন। হঠাৎ জোর আলো দেখে ঘাবড়ে গেছে। ইতিমধ্যে দূরে একটা সম্বরের ডাক শোনা গেল। সেই শব্দ শুনে বললাম, সুড়ঙ্গের কাছে চলো।
যাতে না বিপদ হয় তার জন্য দুজন করে লাইনে রাইফেল বাগিয়ে এগোলাম। মনে মনে আশা, এবার বাঘ বা সম্বর যে কোনো একজনকে সুড়ঙ্গ পথে আসতে হবে। যথেষ্ট বিপদের ঝুঁকি নিয়ে আমরা সুড়ঙ্গের মুখে এসে পৌঁছে 10-12 গজ দূরে একটা গাছের আড়ালে বসে পড়লাম। আমাদের পেছনে ও সামনে শাল আর লতানে ঝোপে ভর্তি পাহাড়ের ঢালু গা ক্রমশ উঁচু হয়ে উপরের দিকে উঠছে। বসবার জায়গাটা উপত্যকার মতো। সম্বরটা দূরে তখনও একটানা ডাকছে। রাইফেল হাতে আমরাও প্রস্তুত হয়ে শব্দ অভিমুখে তাক করে বসে আছি। যে কোনো মুহূর্তেই সম্বর আসতে পারে। ক্রমশ উষার আলো একটু একটু করে ফুটে উঠছে। হঠাৎ আমার পেছনে কিরকম যেন একটা অনুভূতি। পেছনে তাকাতেই পাহাড়ের ঢালুর ওপর দিকটার একটা ঝোঁক নড়ে উঠল। আবছা আলোয় দৃষ্টিকার্য কিছু দেখতে না পেলেও চোখকে একেবারে অবিশ্বাস করা গেল না। বন্ধু শিকারীকে সম্বরের দিকটা নজর রাখতে বলে যে গাছের আড়ালে আমি বসেছিলাম, পেছন ফিরে তাতে ঠেস দিয়ে সামনের সন্দেহযুক্ত ঝোপটার দিকে মুখ করে বসলাম। কপাল খুবই খারাপ। শেষ পর্যন্ত সূর্য উঠল, কোনো জানোয়ার এলো না। সকাল 6:30টায় সমস্ত আশা ছেড়ে দিয়ে সুড়ঙ্গের মুখ থেকে উঠে পড়লাম। খুব ধীরে ও সতর্কতার সঙ্গে এবার সেই ঝোপটার পাশে গেলাম। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পরীক্ষা করে দেখলাম ঝোপের নিচে কাঁকড় মেশানো মাটিতে বাঘের পায়ে টাটকা স্পষ্ট ছাপ। মোড়লকে ডেকে বললাম সব। তারপর সেই চিহ্ন অনুসরণ করে চলতে লাগলাম। পাথুরে জায়গায় পায়ের দাগ কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট, কোথাও বা নেই। তবু আন্দাজে আমরা চলেছি। অবশেষে একটা নরম ঘাস পরিবৃত জায়গায় এসে পৌঁছালাম। দেখলাম বেড়াল যেমন মাঝে মাঝে সামনে থাবা দিয়ে কিছুটা আঁচড়ায়, বাঘটাও এখানে তেমনি করে নখ দিয়ে ঘাস ছিঁড়েছে। মোড়ল আর গাঢ় তাই দেখে বলল, বাস রে, বাঘের তো গোসা হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের কিছু বলেনি। আমি তখন অন্য কথা ভাবছি। বিপদে মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে সে কথা জিম করবেটের বইতে পড়েছি। আজ নিজেই সেই অভিজ্ঞতা লাভ করলাম। অনুভব করলাম বাঘটা শিকারের জন্য ঝোপের মুখেই অপেক্ষা করছিল। হঠাৎ জোরালো আলোয় ভয় পেয়েছিল। তারপর আমাদের একজনকে বা সেই সম্বরের উদ্দেশ্যে ঝোপের কাছে পেছনে এসে দাঁড়িয়েছিল। আমার সচেতনতায় তাতেও বিফল হয়ে রেগে এখানে বসে ঘাস ছিঁড়েছে, যেন তার চিহ্ন রেখে বোঝাতে চেয়েছে আর যেন এরকম ধৃষ্টতা আমাদের না হয়। সময় মতো আমার বোধ অনুভূতি কাজ না করলে সাংঘাতিক বিপদ ঘটতে পারত। তাই ভাবছিলাম, বাঘ একবার কাউকে ধরে কোনো রকমের সুড়ঙ্গ পার হতে পারলে তারপরে ঘন বিস্তীর্ণ জঙ্গল, যেখানে হাজার বন্দুক থাকলেও বাঘে ধরা মানুষের মৃতদেহটাও আর উদ্ধার করা যেত কিনা সন্দেহ। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে এই রকম গল্প নিয়ে। তাহলে বেল আইকনটা টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।